কলকাতা থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরত্বে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার ডে আউটিং বা একদিনের একটা ছোট্ট ছুটি কাটানোর জন্য অন্যতম এক জনপ্রিয় জায়গা। কলকাতা থেকে গাড়িতে ডায়মন্ড হারবার রোড ধরে তারাতলা ঠাকুরপুকুর পার করে বাঁ দিকে স্বামীনারায়ণ মন্দিরকে রেখে আমতলা পেরিয়ে সোজা রাস্তা। তবে ঠাকুরপুকুর পেরোনোর পরেই এই রাস্তার এক অন্য রূপ শুরু হয়। শহর থেকে দূরত্ব যত বাড়তে থাকে, কংক্রিটের জঙ্গল ততই কমতে থাকে। শুরু হয় সবুজের খেলা। ডায়মন্ড হারবারের কাছাকাছি আবার অল্প অল্প ভিড়, সরু রাস্তা, লং রুটের বাস। তারপর একসময় বাঁক ঘুরলেই ঝুপ করে রাস্তার পাশে হুগলি নদী। একটা সুন্দর ঘন্টা দুয়েকের জার্নি। শহর থেকে একটু দূরে একটা দারুণ বিকেলবেলা কাটানোর ঠিকানা এই ডায়মন্ড হারবার। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় 1864 খ্রিস্টাব্দে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে এই ডায়মন্ড হারবারে এসেই কিছুদিন কাটিয়ে গিয়েছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র। একসময় এখানের খাঁড়িতে নাকি প্রচুর চিংড়ি মাছ পাওয়া যেত, তাই নাম ছিল চিংড়িখালি। পরে হজে যাতায়াতের জন্য এই বন্দরকে ব্যবহার করা শুরু হওয়ায় নাম হয় হাজিপুর। আর শেষ অবধি এই অঞ্চলে উৎপন্ন হওয়া নুন তীরবর্তী অঞ্চলে জড়ো করে রেখে দেওয়ার ফলে আর তার উপরে রোদ পড়ে চকচক করত বলে ইংরেজরা নামকরণ করেন ডায়মন্ড হারবার। আমাদের আজকের গন্তব্য সেই ডায়মন্ড হারবার, একটা ছোট্ট ডে আউট। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ডায়মন্ড হারবারে। আপনার হাতে যদি একটা বেলা বা একটা দিন সময় থাকে তাহলে বেড়ানোর জন্য এই ডায়মন্ড হারবার চলেই আসতে পারে। কলকাতা থেকে ওই 52 কিলোমিটার মতো ডিস্টেন্স যা গুগল ম্যাপ দেখাচ্ছে। গাড়িতে আসতে ঘন্টা 2 মতো সময় লাগবে। গাড়ি ছাড়াও আপনি যদি চান তাহলে আপনি ট্রেনে আসতে পারেন। ট্রেনে আসতে গেলে শিয়ালদা স্টেশন থেকে নামখানা, কাকদ্বীপ বা ডায়মন্ড হারবার লোকাল ধরে ডায়মন্ড হারবার স্টেশনে নেমে তারপরে এইখানে আসতে পারেন। এখানে মানে আমি এখন সাগরিকার সামনে রয়েছি। যদি আপনি বাসে আসতে চান তাহলে ধর্মতলা থেকে ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, নামখানা এই 3টে লং রুটের বাস রয়েছে। ডায়মন্ড হারবারের বাসটা কিন্তু আরেকটু আগে, মানে এই সাগরিকা থেকে আরেকটু আগে আপনাকে নামিয়ে দেবে। কাকদ্বীপ, নামখানার বাসগুলো এটার ওপর দিয়েই যাবে। আজকে আমাদের এখানে থাকার পরিকল্পনা নেই। আমরা এসেছি দুপুরবেলায় এখানে লাঞ্চটা করব। রোদটা একটু যখন পড়ে যাবে তখন এখান থেকে চলে যাব কেল্লার মাঠ ঘুরে ফিরে সেখান থেকে আমরা চলে যাব নগেন্দ্রবাজার ফিশ মার্কেট, যেটা খুব বিখ্যাত ইলিশ মাছের জন্য। এখন ইলিশের সিজন চলছে, প্রচুর ইলিশ সেখানে দেখতে পাবো আশা করছি। সেই জায়গাটা ঘুরে দেখবো এবং তারপরে আজকেই আমরা ফিরে চলে যাব। যদি আপনি এখানে থাকতে চান তাহলে দুটো অপশন রয়েছে। এক হচ্ছে এই সাগরিকায় থাকতে পারেন। সাগরিকা WBTDCL এর একটা খুব সুন্দর প্রপার্টি। আর সাগরিকা ছাড়া যদি আপনি চান তাহলে কেল্লার মাঠে একটা জায়গা রয়েছে, সেখানে আপনি থাকতে পারেন। লাঞ্চ করার আগে একবার বাইরে থেকে আপনাদের সাগরিকা প্রপার্টিটা দেখিয়ে নিই। এই সাগরিকা ট্যুরিস্ট লজের রুমগুলো অন্যান্য WBTDCL এর প্রপার্টিগুলোর মতোই বেশ লাক্সারিয়াস আর স্পেশিয়াস। আপনি চাইলে অনলাইনে বা অফলাইনে রুম বুকিং করতে পারেন। বিভিন্ন রুমের ট্যারিফগুলো অন স্ক্রিন দেয়া রইল। এদের নিজস্ব রেস্টুরেন্টটি রয়েছে বিল্ডিংয়ের ঠিক নিচেই, রিসেপশনের সামনে। অর্ডার দেওয়ার পর সার্ভিং টাইম ওই 15 মিনিট মতো। আমরা প্রথমেই যেটা অর্ডার দিয়েছি সেটা হচ্ছে ফিশ ফ্রাই। এদের এখানে ফিশ ফ্রাইটা খুব ফেমাস, তো একটু কাসুন্দি আগে নিয়ে নিই, তারপর বলছি। ফিশ ফ্রাইয়ের সাথে ওরা স্যালাড দিয়েছে, তার সাথে খুব অল্প কিছু ফ্রেঞ্চ ফ্রাইজ রয়েছে। তো ফিশ ফ্রাইটা দেখা যাক। ভালো, টাটকা ভেটকি মাছ দিয়ে ভালো। ফিশ ফ্রাই দুটোর দাম 300 টাকা।
এটা মনে হয় যে একটু বেশির দিকে হলেও টেস্ট কিন্তু খুবই ভালো। এই যে ঠিক এতটা মাছ রয়েছে। আজকে আমাদের পৌঁছতে একটু দেরি হয়ে গেছে বলে এদের যে থালির অপশানগুলো সেগুলো নেই, আলা কার্ট অপশানস রয়েছে। সেই অনুযায়ী দেখে একটু বাদে অর্ডার দেবো আর জানাবো কেমন। ততক্ষণ ফিশ ফ্রাই খাই। এখন মেন কোর্স চলে এসেছে। ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, ঝিঙে আলু পোস্ত আর মাটন। আলাদা আলাদা করে নিতে হয়েছে যেহেতু এখন ওনাদের থালিটা অ্যাভেলেবেল না, কিন্তু ওনাদের এখানে মাটন থালির বন্দোবস্ত রয়েছে যেটা 380 টাকা। চিকেন থালি সম্ভবত 270 বা এরকম কিছু, যেটা WBTTCL আগেও আমরা খেয়েছিলাম, যে সরু চালের ভাত আর সুন্দর সোনামুগ ডাল, সেটা দিয়েই শুরু করছি। নুন একটু কম, হ্যাঁ। ঝিঙে আলু পোস্ত, ঝিঙে আলু পোস্তটাও কিন্তু বেশ সুন্দর। একটু নুন কমের দিকে, তবে সেটা আপনি খেয়ে নিতেই পারেন। যদি আপনি নুন কম খান খুব একটা অসুবিধা হবে বলে মনে হয় না। ঝিঙে আলু পোস্তটাও কিন্তু বেশ সুন্দর করে বানানো, খেতেও ভালো লাগছে। মানুষের জীবনে অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয়, আমার জীবনে সেটা পরিবর্তনের একটা বিশাল বড় মাইলস্টোন হচ্ছে এই ঝিঙে। আমি একটা সময় এই ঝিঙে বা ঝিঙে আলু পোস্ত একেবারেই পছন্দ করতাম না, যেটা আমি বিয়ের পরে আস্তে আস্তে শুরু করেছি খাওয়া, এবং এখন আমি ঝিঙে আলু পোস্ত বা ঝিঙে ইটসেলফ এই সবজিটাকে আমি পছন্দ করা শুরু করেছি। বিভিন্নভাবে বানানো, সেটা ভর্তা হোক বা আলু পোস্ততেই হোক। আমার বক্তব্য হচ্ছে, যদি আপনার ঝিঙে ভালো না লাগে আর আপনি যদি অবিবাহিত হন, বিয়ে করে ফেলুন, ঝিঙে আলু পোস্ত ভালো লাগবে। আপাতত খাই এটা। পোস্তটা এত ভালো লাগার আরেকটা কারণ হচ্ছে যে এখানে যে পোস্ত বাটাটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু একেবারে মিহি করে বাটা না। অনেক জায়গায় আছে মিহি করে বেটে দেয়। মিহি করে বেটে দিলে কী হয়, যে টেস্টটা একটা অদ্ভুত রকম লাগে, মানে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে না। যেহেতু মিহি করে বাটা নয়, তাই এটা কিন্তু খেতে আরও বেশি টেস্টি লাগছে। আর ডেফিনেটলি এখানে যেটা ইউজ করেছে ওরা, সেটা হচ্ছে চন্দ্রমুখী আলু, যে কারণে পোস্তটা কিন্তু আরও সুন্দর একটা টেক্সচার রয়েছে পোস্তটার। আর মানে আলুটাও খেতে বেশ ভালো লাগছে। নতুন আলু হলে অনেক সময় গলা গলা একটা ভাব চলে আসে, সেই ভাবটা কিন্তু এই পোস্তর মধ্যে নেই। তো পোস্তটা অবশ্যই রেকমেন্ডেড। আলু পটলের তরকারি খাইনি, তবে আগে খেয়েছি আলু পটলের তরকারি। ওনাদের এখানে অ্যাভেলেবেল আজকে আছে, নিলে অনেকটা হয়ে যাবে, যেহেতু আলা কাটে পরিমাণ অনেকটাই থাকছে। আলু পটলের তরকারিও কিন্তু এনারা এখানে বেশ ভালো বানান। এদের ফুল প্লেট মাটনে 3 থেকে 4 পিস স্মল টু মিডিয়াম সাইজ মাটন থাকছে, তার সাথে থাকছে আলু। তো আপাতত দুটোই নিয়ে নিয়েছি, টেস্ট করে একটু দেখি মাটন। আহা, এই যে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় চলছে না যে জোরে জোরে গেল, ফুলে ফুলে পড়ে গেল, তো মাটনটা কাইন্ড অফ সেরকমই, প্রচণ্ড নরম। আর তার সাথে যে ঝোলটাও বানানো আছে সেটা কিন্তু ভয়ঙ্কর রিচ কিছু নয়, মানে এরকম নয় যে তেল ভাসছে ওপরে। সুন্দর একটা গ্রেভি রয়েছে, আর তার সাথে ছোট 2 টুকরো আলু। মাটনের সাথে আলু তো একটা অদ্ভুত ভালো বন্ধন রয়েছে, সেই বিষয়টা কিন্তু এখানে রয়েছে। আমার তো মনে হয় যে এত কিছু অর্ডার না দিয়ে শুধু মাটন ভাত খেলেও বিষয়টা ভালো লাগতো। যাই হোক, আরও অর্ডার দিয়ে ফেলেছি যখন আগে, সেগুলোও খেয়ে ফেলেছি। তবে মাটনটা এখানে কিন্তু বলা যেতে পারে ম্যান অফ দ্য ম্যাচ। ফিশ ফ্রাইটা আমার মোটামুটি ঠিকঠাক লেগেছে, যে 150 টাকায় 1 পিস। আর একটু বড় হলে পারতো, বা দামটা আরেকটু কম হলে পারতো, কিন্তু মাটনটা দারুণ। স্বাদটাও কিন্তু বেশ ভালো, মানে একটা বিয়ে বাড়ি ফিলিং রয়েছে এই মাটনটার মধ্যে। কিন্তু সেই বিয়ে বাড়িতে যে তেলটা থাকে, সেই তেলটা কিন্তু এই মাটনে নেই।
শেষ পাতে এদের এই আমের চাটনিটা রয়েছে, যেটা দৃশ্যত তো খুব সুন্দর, আর আগেও শুনেছি খেতে ভালো। আমরা বখারিতে বোধহয় এই চাটনিটাই খেয়েছিলাম না? হ্যাঁ। তাহলে তো একই চাটনি হলে খেতে ভালোই হবে। মিষ্টি চাটনি, কিন্তু একটা তার মধ্যে একটা ঝালের টোন রয়েছে। আমার ব্যক্তিগতভাবে মিষ্টি চাটনির সাথে অল্প ঝাল দিলে সেটা খেতে খুবই ভালো লাগে। এটার মধ্যে ওই ব্যাপারটা রয়েছে, কিন্তু দারুণ। খেয়ে দিয়ে বেরোলাম এখান থেকে। এখন আমরা যাব কেল্লার মাঠ। লাঞ্চ সম্পর্কে আমার একটাই কথা বলা, খাবার দাবার খুবই ভালো, দামটা একটু বেশি। মানে এটা যদি আরও 25% কম হতো তাহলে জিনিসটা খুব অ্যাপ্রোপ্রিয়েট হতো, কিন্তু ওই একটা ট্যাগের জন্য এরা পয়সাটা একটু বেশি চার্জ করেন হয়তো। খাবারের কোয়ালিটি নিয়ে কোনো অভিযোগ নেই, খাবারের কোয়ালিটি খুব ভালো। সাগরিকা থেকে বেরিয়ে পড়লাম। এখান থেকে কেল্লার মাঠের ডিস্টেন্স হচ্ছে ওই 650 মিটার মতো। এবারে কেল্লার মাঠে যাব, ওখানে একটু খানিকক্ষণ ঘোরাঘুরি করব। এখন 5টা বেজে গেছে, রোদ কিন্তু এক ফোঁটাও কমেনি, ভালোই গরম রয়েছে। চলুন যাওয়া যাক। হ্যাঁ, কত? গাড়ি 60 টাকা। এই মাঠে ঢোকার জন্য রয়েছে টিকিটের ব্যবস্থা। এখানে গাড়ি রাখারও বন্দোবস্ত রয়েছে। একসময় হুগলি নদীর তীরবর্তী ঠিক এই জায়গাতেই ছিল চিংড়িখালি ফোর্ট, আর সেই ফোর্ট বা কেল্লা থেকেই এই মাঠের নাম কেল্লার মাঠ। শোনা যায় এককালে এই কেল্লায় ছিল একটি লাইট হাউস, জোড়া কামান। তবে সময়ের সাথে সাথে সেই কেল্লা নদীর গর্ভে চলে গেলেও রয়ে গেছে মাঠটি। এই মাঠে শীতকালে রীতিমতো মেলা বসে। ডায়মন্ড হারবার ঘুরতে আসার এক অন্যতম মূল আকর্ষণ এই জায়গাটি। এই মাঠের বেঞ্চে নদীর দিকে মুখ করে বসে সূর্যাস্ত দেখা এক দারুণ অনুভূতি। এখন আমরা বসে আছি কেল্লার মাঠে। কেল্লার মাঠে এরকম এই নদীর ধার বরাবর একটা এরকম জায়গা করা আছে, আর তার পাশে বেঞ্চ রয়েছে অনেকগুলো বসার। মাঠটা কিন্তু অ্যাকচুয়ালি বেশ অনেকটা বড়। আমার এই সামনের দিকে বাঁ দিকে ঢুকতে ওখানে একটা থাকার বন্দোবস্ত রয়েছে, 2000 টাকা 3000 টাকা এরকম সেগুলো চার্জেস। বাচ্চাদের খেলার জন্য প্রচুর দোলনা রয়েছে, যেটা ওই স্লিপার, সেই সমস্ত এখানে রয়েছে। মাঠটা বেশ বড়। এইটা বেসিক্যালি ভিড় হয় হচ্ছে শীতকাল নাগাদ, যখন এখানে প্রচুর লোক পিকনিক করতে আসেন। পুরোটা টেনে নিতে হবে, তা বলে আবার লেজও নাড়তে হবে। ভালো রোস্টেড লিফ 550 টাকা দেব। শুধু মুখ মুছে চলে গেলে হবে? হবে, চানা হবে, চুন হবে, বাদাম চড়া। নদীর তীর বরাবর এই মাঠ ছাড়িয়ে এক টুকরো জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে গেলে দেখা মিলবে কেল্লার ধ্বংসাবশেষের। এই রাস্তাটুকুও বেশ সুন্দর।
কেল্লার মাঠ থেকে আরেকটু ভেতরে এই একটা আধা জঙ্গল টাইপের রাস্তা আছে, সেখান দিয়ে এগিয়ে এলে এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর। এখানে এসে দাঁড়ালে এই যে পাশে ওই যে এখানে একটু কেল্লার টুকরো দেখা যাচ্ছে, ধ্বংসাবশেষ রয়েছে, আর একদম ঠিক পাশেই নদী। এই জায়গাটা কিন্তু জোয়ারের সময় অলরেডি খেয়ে গেছে নদীতে, তবে হেঁটে হেঁটে ওই অবধি যাওয়া যায়। এই যে কেল্লার ধ্বংসাবশেষ, এই কেল্লাটাকে কিন্তু অনেকেই বলেন যে পর্তুগিজদের তৈরি করা কেল্লা, তবে অনেক জায়গাতেই বলা হচ্ছে যে পর্তুগিজরা কিন্তু এই কেল্লা বানাননি, বরং এই কেল্লাটি বানিয়েছিলেন ইংরেজরা পর্তুগিজদের হাত থেকে এই বন্দরকে রক্ষা করার জন্য। সেটা ওই 1868-69 সাল। মোটামুটি যেটা জনশ্রুতি, যেটা জানা যায়, যে এই কেল্লাটা একটা 7 ঘরের কেল্লা ছিল এবং সেটা ইট এবং বালি দিয়ে বানানো একটা কেল্লা ছিল। সেই কেল্লা থেকে ইংরেজরা নজর রাখতেন নদী বন্দরে, আর সেই কেল্লা আজকে ধ্বংসাবশেষ, নদীর মধ্যে চলে গেছে, তার টুকরো কিছু পড়ে রয়েছে। ওই দিকটা ঘুরে যখন হেঁটে ফিরে আসছি, তখন হঠাৎ পেছন দিকে তাকিয়ে দেখছি একটা বিশাল রামধনু, এবং সেটা পুরো অর্ধচন্দ্রাকার, পুরোটা জুড়ে। একবার দেখুন, এটা সচরাচর তো দেখা যায় না ইদানিং, বা দেখা যায় আমাদের চোখে চট করে পড়ে না। এটা একটা ভালো লাগার বিষয়। বৃষ্টি শুরু হয়ে গেল ফিরে আসতে আসতেই। এইবারে এই রাস্তাটার একটা সমস্যা হচ্ছে কি, এখানে অলরেডি বৃষ্টিতে কাদা হয়ে রয়েছে, ফলে দ্রুত হাঁটাও যাচ্ছে না, দেখে ভেবে চিনতে হাঁটতে হচ্ছে। কেল্লার মাঠ অবধি পৌঁছতে পারলে তবেই মাথার ওপরে ছাদ পাওয়া যাবে, তাও একদম মাঠের ওই পারে। তো মোটামুটি সবাই হাঁটা দিয়েছে ওইদিকে। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, শুনশান, এখন ঝিঁঝির ডাক শোনা যাচ্ছে। নদীর ধারে সাদা একটা ঘর দেখায়, লাইট জ্বলে। আচ্ছা আচ্ছা, ওইখানে ওইখানে কলেজ পার্ক আছে? না না না, ওইটা আবার আলাদা। ও আচ্ছা, এখানে ওই একটা জায়গায় আর এক্সট্রা করে। আর ছোট নদী পার আছে, সেইখানেও যাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে। আস্তে আস্তে এখন সন্ধে হচ্ছে, আর সন্ধে মানে কিন্তু ঠিক পাশেই নগেন্দ্র বাজার ফিশ মার্কেট খুলে গেছে, আর আমরা যাচ্ছি এখন নগেন্দ্র বাজার ফিশ মার্কেটে। আপনি যদি সঙ্গে গাড়ি নিয়ে আসেন, তাহলে গাড়ি এখানে রেখেই একটু পথ হেঁটে চলে যেতে পারেন। মোটামুটি এইখান থেকেই মার্কেটটা শুরু হয়ে গেছে। চারপাশে এইদিকে রিটেলার যে দোকানগুলো, খুচরো মাছের ক্রেতা, তারা এখানে রয়েছে। এখানে মোটামুটি এই যে ইলিশ, কত কি দাম আছে দাদা? কত কি দাম আছে? 11.50, 11.50, ওটা 13.50। 13, এটা কত কেজির মাছ? ওটা ওই 901 কিলো। 13.50। আর এটা? আর এটা 11.50, ওই 700-800 কেজি নেবে। আচ্ছা, এই দিকটা হচ্ছে পাইকারি মাছের বাজারটা, এই সুবিশাল মাছের বাজার। পশ্চিমবঙ্গের অন্যতম একটি বড় মাছ বাজার হলো এই নগেন্দ্র মাছ বাজার। রোজ কুইন্টাল কুইন্টাল মাছ বিক্রি হয় এখান থেকে, বিদেশেও রপ্তানি হয়। কলকাতার ইলিশ প্রিয় বাঙালির জন্য এ এক রত্ন ভাণ্ডার বলা চলে। আমাদের আশেপাশের বাজারে যেসব ইলিশ আমরা দেখতে পাই, তার বেশিরভাগই আসে এই ফিশ মার্কেট থেকেই। তবে মূল মার্কেটের ভেতরে কিন্তু খুচরো মাছ কেনার উপায় নেই। বাইরের দিকে মানে পিচ রাস্তার দুদিকে কিছু দোকান আছে যারা খুচরো মাছ বিক্রি করে।
অনেক খোঁজ একবার আবার এই মাছগুলো, এগুলো কি মাছ দাদা? কি মাছ এগুলো? হ্যাঁ, ওই মাছগুলো এক একটা ওজন 20-25 কেজি তো হবেই। এরকম মোটামুটি গোটা 20 ঝুড়ি রয়েছে ভর্তি করা। এসব মাছ আমাদের বাজারে দেখা যায় না জেনারেলি। এটা কি মাছ দাদা? পাড়া মাছ। পাড়া মাছ, বাবা, এটা পাড়া মাছ। আচ্ছা, তা চিনি। এটা তো বাঁশপাতা। প্রায় 300 মিটার মতো লম্বা রাস্তা, তার দুদিকে বড় বড় মাছের আড়ত। সেখানে বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে নিলাম হচ্ছে। এমন এমন মাছ রয়েছে যেগুলো আমরা ওদিকের বাজারে দেখি না, যেমন এই হাওয়াই চপ্পল মাছ, হাওয়াই চটি মাছ। হ্যাঁ, এটা অদ্ভুত রকম দেখ। আর কিছু কিছু মাছ রয়েছে যেগুলো এত বিশাল আকার, সেগুলো আর কি ভাবা যায় না। যাই হোক, মাছ কিনতে না আসুন, মাছ দেখে কিন্তু এখানে বেশ মজা পাওয়া গেল। এই মুহূর্তে ইলিশের দাম এই মার্কেটে একটু বেশি, আমি যেটা খোঁজ নিয়ে জানলাম, যেহেতু সাপ্লাই একটু কম রয়েছে, কিন্তু এই দাম পরবর্তী ক্ষেত্রে আরও কম হবে। এই ছিল আমাদের একবেলার ডায়মন্ড হারবার ঘুরে দেখা। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ডায়মন্ড হারবার সম্পর্কে আপনার যদি কিছু জানানোর থাকে তাহলে অবশ্যই কমেন্টে তা আমাদের জানাবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর একটা জায়গায়। ভালো থাকবেন।